ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব, স্থলবন্দরে পণ্য আমদানিতে বাধা, দেশ জুড়ে বিক্ষোভ। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার, মিডিয়ার সম্প্রচার বন্ধ চেয়ে রিট। ২১ দখল করে বুলবুল নিশোর লুটপাটের মচ্ছব, বস্তাপচার নাটক, অনুষ্ঠানের নামে চলত কমিশন বাণিজ্য। হাসিনার ১৫ বছরের সেবা খাতে ১,৪৬,২২৫ কোটি টাকা ঘুষ লেনদেন, সবচেয়ে দুর্নীতি পাসপোর্ট দপ্তরে। জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানোর জন্য পুলিশের দুঃখ প্রকাশ, দায় আছে রাজনীতিবিদদের, বললেন ডিএমপি কমিশনার। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদপত্র দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তাকে এই প্রতিবাদপত্র দেওয়া হয়। পরে প্রণয় বর্মা সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমুখী, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। বাংলাদেশের সাথে ভারত গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় বলেও জানান তিনি। নাহিদ সিরাজি নেমের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেনি, হাতে পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারতীয় মিডিয়ার অপপ্রচার মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য কাল ও পরশু দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি, এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পণ্য আনতেও বাধা দিচ্ছেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই উত্তাপ বাড়ছে ভারতে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এমন বিভ্রান্তিকর খবরে বাড়ছে বিক্ষোভ সমাবেশ। এরই ধারাবাহিকতায় সিলেটের জকিগঞ্জ ও বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আন্দোলনকারীরা ভারত থেকে আমদানি করা পণ্য বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থলবন্দর দিয়েও ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী নেতারা জানান, ভারতের কৈলাসে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ওইখানে 0 পয়েন্টে ওইদিকে গেছি, যাওয়ার পরে দেখলাম যে ওই যে ইসকনের লোকজন আইসা ওইখানে ফ্ল্যাগ টেলেগ, লাল ফ্ল্যাগ টেলেগ এগুলা টাঙ্গাইয়া রাস্তা বন্ধ করে আছে। ইন্ডিয়াতে তারা মাছ রিসিভ করতেছে না। হ্যাঁ, এটা আমাদের প্রশাসনিক কোনো সমস্যা না, বাংলাদেশের কোনো সমস্যা নাই। অনেক লোক ইসকনের এসে এই যে বর্ডারে ব্যারিকেড দিছে, লাল ঝান্ডি গেড়ে কাস্টমকে বলছে যে কোনো যদি মাছের গাড়ি, বাংলাদেশ কোনো গাড়ি, মাছের গাড়ি না, কোনো পণ্যবাহী গাড়ি যদি ইন্ডিয়াতে ঢুকে আমরা গাড়িতে আগুন দেব, অথচ ড্রাইভারকে মারধর করব। তবে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বেনাপোল, পেট্রাপোল, হিলি ও বাংলাবান্ধা বন্দরে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ফুঁসে উঠেছে মানুষ। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বক্তারা উগ্রবাদীদের বিচার দাবি করেন। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দু সংঘর্ষ সমিতির হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। দুপুরে নোয়াখালীর চৌমোহনীতে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল তারাই বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে। ভারতে এখন আরএসএস একটা উগ্র ধর্মীয় অন্ধ, যারা গান্ধীকে হত্যা করেছে ভারতের জনক, তারা ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা এরকম কিছু করতে পারে। কিন্তু বাংলাদেশে একটি শান্তিপ্রিয় দেশ, আমরা গণতান্ত্রিক দেশ, একটি অসাম্প্রদায়িক দেশ হচ্ছে বাংলাদেশ। বিকেলে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা। আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা বিএনপি। খুলনা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেছে। জাতীয় পতাকা অবমাননা ও আগ্রাসনের বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদপত্র দিয়েছে বাংলাদেশ। এ সংক্রান্ত রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন দেখে নেই নাহিদ সিরাজি নিম্মিশের রিপোর্টটি। ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিরও ক্ষতি করে। এই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে ঢাকা। দায়ী করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকেও। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল 4টির দিকে সেগুনবাগিচায় যান প্রণয় ভার্মা। আধা ঘন্টার বৈঠকে তার হাতে প্রতিবাদপত্র দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। বলেন, দুদেশের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. As we are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চাওয়ার কথাও বলেন তিনি। There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে বলেও জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এদিকে আগরতলায় ভিসা সেবা স্থগিত করেছে বাংলাদেশ। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের হামলার ঘটনার পর সোমবার রাতেই ঢাকার ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মঙ্গলবার বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয়। এই কর্মসূচি দেওয়ার প্রেক্ষাপটে শাহজাদপুরের বাসতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। নির্দেশনা যেটা দেওয়া হয়েছে যে এই ভারতীয় দূতাবাস কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ একটা অ্যালার্ট পজিশনে জোরদার করা। তো তারই অংশ হিসাবে আমরা কয়েক স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, যাতে কোনো ধরনের কোনো সংগঠন এখানে এসে বেআইনি কোনো কিছু করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। তবে সকল প্রবেশ মুখে তল্লাশি করে ওই রাস্তায় এলাকাবাসীকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে এবং এখানে আমাদের 3টা এন্ট্রি পয়েন্ট আছে। এই 3টা এন্ট্রি পয়েন্টেই আমরা আমাদের সর্বোচ্চ সিকিউরিটি অ্যালার্ট রেখেছি, যাতে কোনো ধরনের বেআইনি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আমরা সর্বোচ্চ সজাগ আছি। দীপু শিকদার, 21 টেলিভিশন।
ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি 1 মাস পেছানো হয়েছে। চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আজ জামিন শুনানি ছিল। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে শুনানির জন্য 2 জানুয়ারি পরবর্তী সময় নির্ধারণ করে আদালত। গত 26শে নভেম্বর বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেফতার করা হয়। বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিটের শুনানি কাল বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি দেবে। এদিকে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালানোয় বাংলাদেশে ভারতীয় সব চ্যানেল বন্ধ করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশা ও দৃষ্টিভঙ্গির মানুষ। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। এবার থেকে শান্তি সেনা পাঠানোর দাবি উঠতেই তাহলে কি কোথাও একটা ভয় সিটিয়ে গেল বাংলাদেশ? এমন চটকদার সংবাদ প্রচার করে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারত ও বাংলাদেশ সীমান্তের বাংলাদেশে ভারতীয় গণমাধ্যমের জনপ্রিয়তা বহুদিনের। স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেল চলে পুরোদমে। যদিও ভারতে বাংলাদেশি চ্যানেল চালানোর ক্ষেত্রে আছে নানা বাধা। সংসদেও বাংলাদেশ আজ 5 আগস্টের পর ভারতীয় গণমাধ্যমে শুরু হয় বাংলাদেশ বিরোধী অপপ্রচার, যা সম্প্রতি বেড়েই চলেছে। বিষয়টি এরই মধ্যে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এর প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম বন্ধের দাবি উঠেছে গণপরিসরে। আমরা মনে করি যে 2005-06 অথবা 8-9-এর দিকে এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল। আগস্ট পরবর্তী ভারতীয় মিডিয়াগুলার যে প্রচারণাগুলো সেগুলোকে আমরা একপাক্ষিক দেখছি, যার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। এই ধরনের ক্যাম্পেইন আমরা ভারতের সবচেয়ে ভালো মিডিয়া থেকে শুরু করে ভুঁইফোন মিডিয়ার সমস্ত জায়গায় একই ধরনের প্রচারণা দেখা যাচ্ছে। এদিকে ভারতীয় টিভি চ্যানেল বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করায় ভারতীয় সব চ্যানেল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী, যার শুনানি বুধবার নির্ধারণ করেছে হাইকোর্ট। প্রত্যেকটা দেশ তার নিজস্ব আইনে চলে। আমাদের আইনটা হচ্ছে 2006 সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পরিচালন 2006। সেই আইনের পরিপন্থী হইলে এটা করা যাবে না। আইনে আসছে যে যারা এটা করে 2006 সালে আইনে 19 ধারায় বলছে যে এটা সবগুলো চ্যানেল বন্ধ হবে। ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। তাই উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের আইনজীবী চট্টগ্রামে নিহত হয়। তথ্য উপদেষ্টা বলছেন যে এই নিউজগুলো তারা দিচ্ছে, বাংলাদেশে প্রচার করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না। এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা সম্প্রীতি এটা আমরা নষ্ট হচ্ছে। একই সঙ্গে ভারতীয় চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধীও হিসেবে উল্লেখ করা হয়েছে রিটে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সংবাদ মাধ্যমে উস্কানিমূলক খবর প্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা করার ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এমন মন্তব্য করেন। ভারতকে বিশেষ ব্যক্তি এবং দলের বাইরে এসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের গুরুত্ব বুঝতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। একই সঙ্গে আগরতলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সেজন্য দেশবাসী এবং সমর্থকদের সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অজুহাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা সৃষ্টির অপচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্লেষকদের মতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। তারা বলছেন, বিতর্কিত ভূমিকার জন্য ভারতীয় গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করা উচিত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে পুঁজি করে নতুন খেলা ভারতের। কলকাতা আগরতলায় বাংলাদেশের স্থানীয় হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা ছিঁড়ে ফেলা এবং পোড়ানোর মাধ্যমে যুদ্ধংদেহী মনোভাবের জানান দিচ্ছে দেশটি। বিশ্লেষকদের মতে পানি অনেক গড়িয়েছে। ভারতের সাম্প্রদায়িক উস্কানি থেকে সৃষ্ট জটিলতার দ্রুত সমাধান হচ্ছে না বলে মন্তব্য তাদের। ইট ইজ এ লং টার্ম গেম। আপনি এটা মনে করেন না এটা সলভ হচ্ছে ইমিডিয়েটলি।
ডিপেন্ডেন্সি কিভাবে ভারতের উপর থেকে কমানো যায় সেই চেষ্টা করতে হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে এগুলো উঠানো যায় সেটা চেষ্টা করতে হবে। আমাদের যেই ডিপ্লোম্যাটিক কোর আছে এখন, সেই ডিপ্লোম্যাটিক কোরের তো সবাই প্রায় আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। তারা কি ফাইট করবে? কতটুকু ফিজিক্যালি তারা পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইনভলভ হবে দেশের অভ্যন্তরে, সেটা আমি এখনো বলতে পারছি না। তবে আমার মনে হয় না আজকালকার দিনে এগুলি সম্ভব, কিন্তু তার জন্য একটা প্রেটেক্সট তৈরি করতে হতো, একটা অজুহাত তৈরি করতে হয়। তো সেটারই মনে হচ্ছে যেন সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, এবং সংখ্যালঘুদের সারা দুনিয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যেন মনে হচ্ছে ভারতকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের প্রোপাগান্ডার বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার তাগিদ তাদের। আপনি দিল্লিতে যাদেরকে পাঠাচ্ছেন তারা আওয়ামী লীগের সব বেনিফিশিয়ারি। তারা কি ইন্ডিয়ার সাথে বসে আমাদের এগেন্সে ষড়যন্ত্র করবে নাকি আমাদের পক্ষে কথা বলবে? কোনটা মনে হয় আপনার? আমাদের ডিপ্লোম্যাটিক এখন প্রচণ্ড দুর্বল। ডিপ্লোম্যাটিক যে রিপ্রেজেন্টেশন, বিপ্লবের কোনো ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেশন নাই ভাই। এটার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ভার বহন করেন, অন্য উপদেষ্টারাও করেন হয়তো। সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করছে যেটা প্রতিবেশীদের যে মিডিয়া আছে, এটা আমি বলবো যে একটা নির্লজ্জের মতন তারা মিথ্যা কথন এর ওপর ভিত্তি করে তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, এবং আমি বুঝি না যদি হয় তাহলে তাদের মিডিয়া আমাদের দেশে প্রদর্শনের কি প্রয়োজন আছে? দরকার নেই। আমার মনে হয় এগুলি বন্ধ করে দেওয়া উচিত। ভারতকে মোকাবেলায় দেশের হিন্দু সম্প্রদায়কে সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। কোনো জায়গায় অ্যাকশনটা খুব ডিলে হয়ে গেছে, ডিলে হয়ে যায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, ভারত বাংলাদেশ নিয়ে আমাদের আরও সংবাদ রয়েছে, দেখবেন খবরের পরের অংশে। অবৈধ দখল সূত্রে 21 টেলিভিশনের শীর্ষ কর্মকর্তার পদ বাগিয়ে মঞ্জুরুল হাসান বুলবুল আর্থিক লাভের আশায় আরেক উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন ফারহানা নিশোকে। সুযোগ কাজে লাগিয়ে নানান বাহানায় 21-এর সঙ্গে প্রতারণা করে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। অভিযোগ রয়েছে 21-এর তৎকালীন অনুষ্ঠানের প্রধানের হাতিয়ে নেয়া কোটি টাকার ভাগ নিয়েছেন মঞ্জুরুল হাসান বুলবুল। সেই নারী সহকর্মীকে ব্যবহার করতেন নিজের স্বার্থে। বাকিটা আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে। 21 টেলিভিশন দখল হবার পর নিজের স্বার্থে বিশেষ নারী সহকর্মী ফারহানা শবনম নিশোকে অনুষ্ঠান প্রধান হিসেবে 21 টেলিভিশনে নিয়োগ দিয়েছিলেন মঞ্জুরুল আহসান বুলবুল। সান্নিধ্য পেতে এবং আর্থিকভাবে লাভবান হতেই তাকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল। এই সুযোগে বুলবুল নিশো চক্র ফোকলা করে দেয় 21 টেলিভিশনকে। এস আলম গ্রুপ 21 টেলিভিশন দখল করার পর 2 দফায় সব মিলিয়ে বছর দুয়েকের সেই চাকরির সুবাদে ফারহানা নিশোকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার সুযোগ দিয়েছিলেন 21-এর সাবেক সিইও এবং চিফ এডিটর। ইউটিউবে পাওয়া বহুল প্রচারিত বিদেশি সিরিয়াল উচ্চ মূল্যে ক্রয়ের নামে অর্থ আত্মসাৎ এবং বস্তাপচা নাটক প্রচারের নামে কমিশন হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এছাড়া বিজ্ঞাপন ও বিপণন বিভাগ থেকে অর্জিত অর্থের কমিশন যেত তাদের পকেটে। এ যেন চোরের উপর বাটপাড়ি। দখলদার এস আলমের তদন্ত কমিটি তার নিয়োগ দেয়া বুলবুল নিশোর দুর্নীতি বের করে। প্রোগ্রামের ফারহানা নিশো কতগুলো টাকা তাকে স্যালারি দিয়ে নিয়ে আসা, ওনার কাজকর্ম কী ছিল যেগুলো মনে করেন ফ্রিতে পাওয়া যায় ইউটিউবে, সেই জিনিসপত্র মনে করেন চ্যানেলে চালায় লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হচ্ছে। এটা কেন? এদিকে আমরা স্যালারি পাই না। তৎকালীন অনুষ্ঠান প্রধানের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে করা হয়েছিল তদন্ত কমিটি। তদন্তে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগের সত্যতা মিলিয়ে বরখাস্ত করা হয়েছিল বুলবুলের নিয়োগকৃত সুবিধাভোগী সেই নারী সহকর্মীকে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্লুবেল কমিউনিকেশনের ব্যানারে প্রচারিত বিজ্ঞাপন বাবদ কোনো অর্থ আদায়ের সুযোগ না দিয়ে প্রায় 2 কোটি টাকার বিল সমন্বয়ের চেষ্টা করেছেন ফারহানা নিশো। যে প্রতিষ্ঠানটির পরিচালক স্বয়ং নিশোই 21-এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগতভাবে লাভবান হন। 2016 সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালায় খরচের গড়মিল জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগও দাখিল করা হয়েছে প্রতিবেদনে, যেখানে অনুষ্ঠান বাবদ 30 লাখ টাকার হিসাব প্রদানে ব্যর্থ হয়েছেন নিশো। আসলে নিশো সম্পর্কে না বললে না, সেটা হচ্ছে 21 টেলিভিশনের জন্য নির্মিত সাকিব ভার্সেস সাকিব অনুষ্ঠানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমেও আয় করেছেন বিপুল অর্থ।
2016 সালের ফেব্রুয়ারিতে গ্লোব সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন ব্লুবেলের নামে প্রচারিত হয়, আর এই সুযোগে 15% হারে কমিশন যায় নিশোর পকেটে। প্রায় 2,25,00,000 টাকার বিজ্ঞাপন বিল থেকে অন্তত 30,70,000 টাকা মুনাফা নেওয়ার অভিযোগ রয়েছে ফারহানা নিশোর বিরুদ্ধে। যদিও এটিকে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ও তার নিজের অধিকার বলে দাবি করেছিলেন নিশো। নিজের প্রতিষ্ঠান থেকে নির্মিত তুমি আসবে বলে নাটকটি 1,46,00,000 টাকা ক্রয় মূল্য দেখিয়ে মুনাফা করেছেন 56 লাখ টাকা। 2016 সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালার জন্য প্রায় 2 কোটি টাকা বাজেট করে অগ্রিম উত্তোলনের 60,33,000 টাকার ভাউচারেও গড়মিল করেছেন তৎকালীন অনুষ্ঠান প্রধান। ঈদের আনন্দ কখনোই আসলে ফিকে হয় না, কমে যায় না। আমরা চাই এই বাজারে প্রচলিত দরের চেয়ে চড়া দামে নাটক, টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্র কিনে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন 21 টেলিভিশনকে। ঈদুল আজহার অনুষ্ঠানের খরচ থেকে 92,33,000 টাকার সমন্বয় করতে পারেননি তার দেওয়া হিসেবে। ভালোবাসার দুজন, ভালো লাগার দুজন মানুষ আমাদের সাথে আছেন। ঈদের সপ্তাহ জুড়ে প্রচারের লক্ষ্যে 42 লাখ টাকায় কিনেছিলেন 7টি পুরনো বাংলা সিনেমা। প্রতিটি সিনেমার জন্য 6 লাখ টাকা খরচ দেখানো হয়েছে, যার প্রতিটির বাজার মূল্য 50,000 টাকা হিসেবে আসে মাত্র 3.5 লাখ টাকা। এসব বিষয়ে কথা বলতে নিশোর মগবাজারের বাসায় গেলে জানা যায় কয়েক বছর আগেই এখানকার ফ্ল্যাট বিক্রি করে চলে গেছেন গুলশানে। ফারহানা নিশু প্রায় 15 বছর এখানে পরিবার সহ ছিল, বুঝছেন। তারপরে 6-7 বছর ওনারা চলে গেছে ফ্ল্যাট বিক্রি করে। গুলশানের এই ভাড়া বাড়িতেও পাওয়া যায়নি তাকে। ফারহানা নিশু আপু উনি 5-6 বছর ছিলেন আমাদের এখানে, এরপরে উনি গুলশান অন্য কোথাও চলে গেছে আর কি। টেলিফোনে পাওয়া গেলেও কথা বলতে অসম্মতি জানান তিনি। অভিযোগ, নিশোকে নিয়ে 21-এর অর্থ লুটপাট করতে একটি চক্র গড়ে তুলেছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল। তাই নিশোর দুর্নীতির বৈধতা দিতে প্রতিটি অনিয়ম, হিসেবের গড়মিল এবং প্রতারণার অনুমোদন দিয়েছিলেন 21-এর সাবেক এই সিইও, যার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের কমিশন লুটে নিয়েছেন বুলবুল। আমি কোনো প্রোগ্রাম পার্টিসিপেট করিনি কখনো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকারের 15 বছরে 1,46,225 কোটি টাকা ঘুষ লেনদেনের শিকার হয়েছেন সেবাগ্রহীতারা। 2023 সালে সেবা খাতের দুর্নীতির জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জরিপ বলছে 2023 সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত ছিল পাসপোর্ট। এর পরের অবস্থানে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থা। গত বছর সেবা নিতে গিয়ে গ্রহীতাদের ঘুষ দিতে হয়েছে মোট 10,902 কোটি টাকা, যা গত অর্থ বছরের বাজেটের 1.43% এবং জিডিপির 0.22% বলে জানায় টিআইবি। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। প্রতি 2 বছর পর সেবা খাতের দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এরই অংশ হিসেবে 2023 সালে সরকারি ও বেসরকারি খাতে সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির এই প্রতিবেদন। দেশের 70.09% মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে বলে উঠে আসে প্রতিবেদনে। এছাড়া ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না বলে জানায় 77.2% মানুষ। সেবা নিতে গিয়ে খানা প্রতি গড়ে ঘুষ দিতে হয়েছে 5,680 টাকা। কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরে যে জরিপটি 2009, যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ 2024-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা। জরিপে দেখা যায় সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্টে। বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার আগের বছরের মতোই ছিল। সেবা নিতে ঘুষ দিতে হয় ভূমি, স্বাস্থ্য, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকিং খাত সহ প্রায় প্রতিটি খাতে। সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে, তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে।
দুর্নীতি দমনে গড়ে ওঠা প্রতিষ্ঠান, দুদকের অকার্যকারিতা ও মানুষের আস্থাহীনতার চিত্র উঠে আসে জরিপে। দুদকের কাছে অভিযোগ করেছে 0.2% সেবাগ্রহীতা যারা হয়রানির শিকার হয়েছেন বা দুর্নীতির শিকার হয়েছেন। 30% মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি। সেবা খাতসহ সার্বিক দুর্নীতি রোধে জবাবদিহিতা ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ টিআইবির। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং ধরনের প্রাতিষ্ঠানিকতার দিকে অগ্রগতি অর্জন করা যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি নিষ্ঠুরতম ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদদের আদেশে পুলিশ এমন কাজ আর করতে চায় না। এছাড়াও অপরাধমুক্ত নগরী গড়তে পুলিশের পাশাপাশি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা। ডিএমপি কমিশনারকে পেয়ে নানা সমালোচনা আর পরামর্শ দেন এলাকাবাসী। বাসা থেকে পালিয়ে বেরিয়েছি, তারপরে 5 মিনিট পরে পুলিশ এবং র্যাব বাহিনী গিয়ে আমার বাসায় হাজির হয়েছে, তন্ন করেছে। এখানেও চাঁদাবাজি হয়। আগে তো আইয়া টাকা 300-400 ধরে, এখন এমন ভাবে প্রেসার ট্রেন করা হইতেছে টাকা যাইয়া বাসায় দিয়ে আসে। আমরা যদি মাদকটা বন্ধ করে দিই, মাদকটা যদি নির্মূল করে দিই, তাহলে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সবাই মিলে আমরা সম্মিলিতভাবে পুলিশকে সহযোগিতা করব। অপরাধমুক্ত নগরী ও সুন্দর দেশ গড়ার জন্য পুলিশ নয়, রাজনীতিবিদদের ভূমিকাই মুখ্য বললেন নবনিযুক্ত কমিশনার। এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ঘাড়ে। জুলাই বিপ্লবে পুলিশের নিষ্ঠুর ভূমিকায় রাজনীতিবিদদেরও দায় আছে বলে দুঃখ ও ক্ষমা চান সাজ্জাদ আলী। আমাদেরকে গত 15 বছর আপনাদের সামনে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নেই। কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো? এই কেন জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। রাজধানীর যানজট নিরসনে সাধারণ মানুষকে অল্প দূরত্বে অটোরিকশায় না চড়ে হাঁটার পরামর্শ দেন তিনি। অটোরিকশা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে সংখ্যক অটোরিকশা এখন আছে, এর থেকে আর একটু বৃদ্ধি পাবে। 1 কিলো 1.5 কিলোর ভিতরে যদি হয়, আপনারা প্লিজ হেঁটে যাবেন। পর্যায়ক্রমে ঢাকার অন্য থানাতেও ছাত্র জনতার সাথে মতবিনিময় করা হবে। 49টি থানায় অনুষ্ঠিত হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দুর্নীতি ও রাজনীতি মুক্ত পুলিশ চায় মানুষ। সবই হবে বাসায়। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। সেনা অফিসারদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির 87 বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সকালে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে পৌঁছালে 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে গৌরবময় ভূমিকা পালন করছে। এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরে বর্তায়। কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে।
পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি নতুন কমিশন পাওয়া অফিসারদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জে গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের খেটে খাওয়া মানুষের অবদানের কথা তুলে ধরে সেনাপ্রধান যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের বিবেককে জাগ্রত রাখার আহ্বান জানান। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হও। তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। এবার সেরা চৌকস অফিসার হিসাবে সোর্ড অফ অনার ও সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত। পরে রীতি অনুযায়ী নতুন অফিসারদের ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। 3 বছর মেয়াদী 87তম বিএমএ লং কোর্স এবং 59তম স্পেশাল কোর্সে সর্বমোট 231 জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে 207 জন পুরুষ এবং 24 জন নারী অফিসার রয়েছেন। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ভারত বন্ধুত্বপূর্ণ নয়, বরং ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী আচরণ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। গেল 15 বছরে ভারতের সাথে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করার দাবি জানিয়ে সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সময় দেশ বিরোধী সকল অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়। ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। আপনাদের কাছে আহ্বান রাখি, বাংলাদেশের আপমর মানুষ, ভারতের আপমর সাধারণ জনতা, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই। দেশের 95% মানুষ ভুয়া ও গাইবি মামলার অবসান চায়, আর পুলিশের রাজনৈতিক ব্যবহারের বিপক্ষে 89.5% মানুষ। কেমন পুলিশ চাই শীর্ষক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরিপের ফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জনমত জরিপের উদ্যোগ নেয়। সঞ্জয় অধিকারীর রিপোর্টে দেখুন বিস্তারিত। হাসিনা সরকারের আমলে পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হতো। এতে দেশে বিদেশে চরম সংকটে পড়ে পুলিশের ভাবমূর্তি। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের জনবিচ্ছিন্নতা স্পষ্ট হয়ে ওঠে। বাহিনীটির মনোবলেও ঘাটতি দেখা দেয়। এমন বাস্তবতায় সংকট উত্তরণের উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে চালানো হয় জনমত জরিপ। এতে দেখা গেছে উত্তরদাতাদের বেশিরভাগই পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পক্ষে মত দেন। পাশাপাশি নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত পুলিশের পক্ষেও মতামত এসেছে। জরিপে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান 89.5% উত্তরদাতা। পুলিশের দুর্নীতি বন্ধ চান 77.9% মানুষ। পাশাপাশি অপরাধী পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে 74.9%। আর ভুয়া এবং গায়েবী মামলার অবসান চান 95% উত্তরদাতা। এদিকে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্টির কথা জানিয়েছেন 44.9% মানুষ। আর জরুরি সেবায় সন্তুষ্ট নয় 32.4%। ট্রাফিকিং প্রসিকিউশন সেবা কার্যক্রমটিও সন্তোষজনক নয় বলে মত অধিকাংশের। জরিপে আরও দেখা গেছে পুলিশকে জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে একটি নিয়ন্ত্রককারী সংস্থা বা কমিশনের পক্ষে 58.9% এবং সাংবিধানিক কাঠামোর আওতায় পুলিশের জন্য স্বাধীন ন্যায়পাল প্রতিষ্ঠার পক্ষে 41.1% মতামত এসেছে। পুলিশ নিয়ে করা এই জরিপে অংশ নেন 24,442 জন। এর মধ্যে 18 থেকে 44 বছরের ব্যক্তি 86.6%। কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলেছে সাবেক সংগঠকরা। বাংলাদেশের জাতীয় খেলাটির ঐতিহ্য ফেরানো ও ফেডারেশনের থেকে ফ্যাসিবাদ নির্মূলের দাবিতে মানববন্ধন করেছেন তারা। আকাশুজ্জামানের রিপোর্ট। রাজনৈতিক পালাবদলে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনে।
ক্রিকেট, ফুটবল সহ সব ফেডারেশনে আগের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে ক্রীড়া পরিষদ। পরিবর্তন এসেছে কাবাডিতেও। তবে এই কমিটিতে সন্তুষ্ট নয় সাবেক সংগঠক ও খেলোয়াড়রা। সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তি কোনোভাবেই মেনে নিচ্ছেন না তারা। অ্যাডহক কমিটির এই কর্তার বিরুদ্ধে ইতোপূর্বে টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে কাবাডি ক্লাব খেলোয়াড় সংগঠন সমিতির সদস্যরা। এক্স কাবাডিয়ান অনেক জাতীয় প্লেয়ারকে বাইরে রেখে, অনেক কোচও আছেন যেটা নেতৃত্ব দিতে পারেন, তাদেরকে বাইরে রেখে একজন বিল বাউচারে জালিয়াতি করা লোক এত বড় একটা ফেডারেশনের দায়িত্বে আসলো। কাবাডির সুদিন ফেরাতে অ্যাডহক কমিটি থেকে ফ্যাসিবাদ দূরীকরণের জোর দাবি জানিয়েছেন তারা। একটা ক্লিন ইমেজের লোকরে দিয়ে একটা অ্যাডহক কমিটি করা হোক। তা এই অ্যাডহক কমিটি যদি একটা ভালো মানের হয় তাহলে বিশ্ব কাবাডিতে আমাদের একটা ভালো সম্ভাবনা আছে, আর সবাই মিলে কাজ করলে এটা কাবাডি আগে যাবে। তবে 21শে টেলিভিশনকে ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে মিথ্যা রটানো হচ্ছে। স্পেসিফাই কোনো বিষয় নিয়ে থাকলে ওগুলো আলাপ করেন, ওটার উপর যে কথা বলতে হয় কথা বলেন, ডকুমেন্টেশন চান, আমরা দিতে প্রস্তুত। কাজ করতে চাই সবাইকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি কাবাডিকে ছড়াই দিতে চাই। সেক্ষেত্রে যেখানে যে অবস্থানে মানুষ আছেন, অর্গানাইজাররা আছেন, তাদের নিয়ে আমি কাজ করব। অন্যদিকে নতুন কমিটি গঠনের আশ্বাস না পেলে আবারও মানববন্ধনের ডাক দেবে সংগঠনটি। আকাশুজ্জামান, 21শে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব, স্থলবন্দরে পণ্য আমদানিতে বাধা, দেশ জুড়ে বিক্ষোভ। ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা জোরদার, মিডিয়ার সম্প্রচার বন্ধ চেয়ে রিট। 21শে দখল করে বুলবুল নিশোর লুটপাটের মচ্ছব, বস্তা পচা নাটক অনুষ্ঠানের নামে চলত কমিশন বাণিজ্য। হাসিনার 15 বছরের সেবা খাতে 1,46,225 কোটি টাকা ঘুষ লেনদেন, সবচেয়ে দুর্নীতি পাসপোর্ট দপ্তর। জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানোর জন্য পুলিশের দুঃখ প্রকাশ, দায় আছে রাজনীতিবিদদের, বললেন ডিএমপি কমিশনার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।